সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউনিভার্সাল মেডিকেল কলেজ আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামীম রেজা। আপনাকে স্বাগত জানাচ্ছি। পত্রিকাগুলোর শিরোনাম দেখব, তার আগেই বলে নেই, এই দেশবাসী তো জানে যে মিরপুরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও আগুন নেভেনি। 16 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি সবাই উদ্ধার অভিযান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দেখে আসি শিরোনামগুলো। মানবজমিন, কিছু উপদেষ্টার কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। ছবি হাতে মায়ের আর্তনাদ। মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন, 16 লাশ উদ্ধার, স্বজনের আহাজারি। উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত। বিমানবন্দরের মান মূল্যায়ন, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে নাম ও কণ্ঠ রেকর্ড আছে। শিক্ষকদের লং মার্চ আটকে দিল পুলিশ, ফের আলটিমেটাম। আমার দেশ, মেজর জেনারেল কবিরের পালায়ন কাহিনী, কলকাতায় একই ডেরায় 2 জেনারেল। রূপনগরে ভয়াবহ আগুনে 16 জনের মৃত্যু, মেডিকেলে ভর্তি 8, এখনও অনেক নিখোঁজ। রাকসু নির্বাচন কাল, 23 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 প্রার্থী। প্রতীক নিয়ে মুখোমুখি ইসি এনসিপি, শাপলা নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। সার্জিস, এনসিপি শাপলা দেওয়ার সুযোগ নেই ইসি। কালবেলা, জুলাই সনদের বাইরে নিবন্ধিত 30 দল। রূপনগরের কেমিক্যালের আগুন কেড়ে নিল 16 প্রাণ, নিখোঁজদের খোঁজে দিনভর আহাজারি স্বজনদের। স্মেকের পরামর্শে ভুগছে লক্ষ কোটির প্রকল্প, সন্ত্রাসে অর্থায়ন বন্ধে 14 সিদ্ধান্ত। ডাক্তার তাহের, 4-5 উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে। সময়ের আলো, শেখ হাসিনা সহ 286 জনের বিচার কাজ শুরুর আদেশ, রাষ্ট্রদ্রোহের মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন। চাকসুতে ছাত্রদল শিবিরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, কে হাসবে শেষ হাসি। মিরপুরে অগ্নিকাণ্ড, নিহত 16, রাসায়নিক গুদামে আগুন, বিষাক্ত ধোঁয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রমিকরা, শনাক্ত করা যাচ্ছে না মৃতদেহ, কারখানার গেটে তালা দেওয়ার অভিযোগ। ছবি হাতে স্বজনদের আহাজারি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি, বাস্তবায়নের সুপারিশ ছাড়াই দলগুলোর হাতে সনদ। গতকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে অনুলিপি। আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর। দেশ রূপান্তর, আগুনে নিভল 16 তাজা প্রাণ। মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, 2য় 3য় তলার লাশ উদ্ধার বেশি, খোঁজ মিলছে না মালিক পক্ষের, নেই ফায়ার সেফটি, কেমিক্যাল লাইসেন্স, ছাদে তালা, বের হতে পারেনি অনেকে, আলামত সংগ্রহ সিআইডির, স্বজনদের খোঁজ আহাজারি। ডক্টর ইউনূসকে কার্ল স্কাউ রোহিঙ্গাদের খাদ্য ভাতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। রাজনৈতিক দলগুলোর হাতে চূড়ান্ত জুলাই সনদ। টিআইবি বিবৃতি, অভিযুক্তদের সেনা হেফাজতে রাখা নিয়ে প্রশ্ন। সরকার এখনও ভোজ্য তেলের দাম বাড়ায়নি। খবরের কাগজ, গণমাধ্যমের গলায় দড়ি, নিরপেক্ষ মানেই সবার বিপক্ষ, সততা ও পেশাদারিত্বই আমাদের শক্তি। এটা খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। মূল্যস্ফীতি কমার প্রভাব নেই জনজীবনে, 18 বছর পর নিয়মিত করদাতা খালেদা জিয়া। আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম। শুরুতে বলছিলাম মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, সেখান থেকে গার্মেন্টসে ছড়িয়ে পড়েছে এবং অনেকগুলো মানুষের মৃত্যু হয়েছে, কেউ আহত হয়েছে। স্বজনদের খোঁজে নিয়ে স্বজনরা এখনও ভিড় করে আছেন। কেমিক্যাল গোডাউনের আগুন এবং স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করি এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এখান থেকে আলোচনা শুরু করি। আগুন লাগে, আগুন নেভে তদন্ত কমিটি হয়, তদন্ত প্রতিবেদন, আলুর মুখ দেখে না, আবারও আগুন লাগে। এই তো আমার দিক থেকেও গভীর সমবেদনা জানাই। আমার দৃঢ় বিশ্বাস যে প্রত্যেকেই আমরা যারা এই ঘটনা যখনই আমরা জানতে পেরেছি, আমাদের দেশের বাইরে যেখানে আছেন সবাই উৎকণ্ঠার সঙ্গেই সে খেয়াল করছেন, সংবাদ দেখছেন, শুনছেন, পড়ছেন।
এখন আমরা পুরো কারণ জানি না। আপনি যেটুকু বললেন সেটুকুই গণমাধ্যম আমাদের জানাচ্ছে যে একটা তৈরি পোশাক কারখানার একটা ওয়াশরুমে সেখান থেকে আগুন এবং পাশে কেমিক্যালেরও মজুদ ছিল এবং যেটা হয় বিস্ফোরিত হয়েছে এবং বড় আকার ধারণ করেছে। এই আলোচনা আমরা কতবার করেছি এই অনুষ্ঠান বা আরও অনেক অনুষ্ঠানে সংবাদপত্রগুলো, সেই তাজরিন থেকে যদি শুরু করেন, চুড়িহাট্টা, নিমতলি, অসংখ্য উদাহরণ এরকম দিতে পারবেন। এর মাঝে তো বেলি রোডের ঘটনা ঘটেছে, আরও ছোট বড় অসংখ্য ঘটনা ঘটেছে। আমরা আজকে আলোচনা করব, আগামীকাল আলোচনা করব, আরও 2-1 দিন চলবে। প্রচুর বিশেষজ্ঞ মতামত নেব, তারা সুপারিশ দেবেন। এই সুপারিশগুলো আমাদের প্রায় সবারই জানা, হয়তো কিছু বিশেষায়িত সুপারিশ আসবেন, কিন্তু আবার আমরা দিনের শেষে ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখি। দুর্ঘটনা ঘটতে পারে না তা না, আপনি সবচাইতে ভালো ব্যবস্থা নেবার পরে অগ্নিকাণ্ড হতে পারে, এটা ঘটেও থাকে, দুর্ভাগ্য সেটা আমাদের। কিন্তু এই যে অগ্নিকাণ্ডগুলোর আমরা এই মুহূর্তে নাম বললাম, তার সবগুলোর পেছনে কিন্তু ব্যাখ্যা আছে এবং অনেকটা আপনি বলতে পারেন যে প্রায় মানব সৃষ্ট, যেটা এড়ানো যেত এবং এই দুর্ঘটনা এড়ানো হয়তো সম্ভব ছিল। দেখুন আসলে আমাদের একটা ধারণা ছিল যে রাজনৈতিক সরকার অনেক কারণে তার হাত পা বাঁধা থাকে, সে অনেক কঠোর সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু যখন রাজনৈতিক সরকার না, তখন কি কঠোর সিদ্ধান্ত নেওয়া যায় না? আমরা যদি পুরো কারণ এখন আমরা জানি না, সুতরাং এটা অমূলক আলোচনা করা যাবে না যে প্রকৃত কি কি ঘটেছে, সেটা তার একটু সময় লাগবে। কিন্তু এটুকু তো বোঝা যাচ্ছে যে আমাদের যেখানে কেমিক্যাল মজুদ থাকার কথা না, এই আলোচনা তো আমরা সেই চুড়িহাট্টা, নিমতলি থেকে বারবার করছি। জায়গা দেওয়া হয়েছে, বলা হয়েছে সেটা উপযোগী না, সেখানে অবকাঠামো নেই, সেখানে তারা গেলেন না, এক জায়গা থেকে আর এক জায়গায় এটাকে আমরা সরিয়ে আনলাম। তাতে প্রথম প্রশ্ন ওঠে যে ওই জায়গায় এটা থাকার কথা কিনা। আমরা জানি যে তৈরি পোশাক খাতে অনেক আধুনিকীকরণ হয়েছে, আমরা গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছি, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সত্যিই অনেক উন্নত, কিন্তু তারপরেও আমরা এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু এখনো দেখি। এবং দু একটা গণমাধ্যম জানাচ্ছেন যে তাদের ফায়ার সেফটির সার্টিফিকেট ছিল না। আমরা অবাক হব না যদি শুনি যে এই ভবনের যা যা সার্টিফিকেট তাদের থাকার কথা, সনদ, অনুমোদন না নিয়েই অবৈধভাবে চলছিল কেমিক্যালের গোডাউন। এই আলোচনা প্রায় একরকম কিনা মাসুদ, প্রায় একরকম, সব জায়গায় প্রায় একরকম। যেখানে চুলা থাকবার কথা না সেখানে চুলা। আপনি এখন যান বেলি রোডে গেলে আপনার স্মৃতিতেই হয়তো আসবে না যে কি মর্মান্তিক ঘটনা সেখানে ঘটে গেছে। বনানীর আগুনের ঘটনা হয়তো ওখান থেকে হেঁটে গেলেও আপনার মনে আসবে না। কোথাও অবৈধভাবে চুলা, কোথাও অবৈধভাবে ভবন বাড়ানো হয়েছে, কোথাও কেমিক্যালের মজুত রাখা হয়েছে নিচে, কোথাও সিলিন্ডারের মজুত রাখা হয়েছে, বিচিত্র রকম। এবং কাহিনীগুলো একই রকম, একটা থেকে আরেকটার ঘটনা প্রায় একই রকম। হয় তার অনুমোদন নেই, অথবা এইভাবে রাখা যায় না, অথবা তদারকি নেই। আমরা দীর্ঘ সময় আলোচনা করলেও একই আলোচনা বারবার করতে হবে যে মানুষগুলো চলে গেলেন, যে জীবনগুলো চলে গেল, সেইটা আমরা হয়তো একটা ক্ষতিপূরণ, অনেকে বের হতে পারেনি, উপরে নিচে দুই দিকেই তালা দেওয়া ছিল। তারপরে এই একই চিত্র যে তার যে বহির্গমন পথ, যেখানে ইমার্জেন্সি দিয়ে সে বের হবে, সেটা হয় তালা দেওয়া থাকে। সেটা আমরা এটাকে গার্মেন্টসের ক্ষেত্রে দেখেছি, অন্যগুলোর ক্ষেত্রে তো আর তালার সেই সময়ও তারা পাননি সেখান থেকে বের হবার। আমরা কার কাছে বিচার দেব, কার কাছে নিরাপত্তার কথা তুলব? এখানে যাদের জীবন যায় তো বেশিরভাগই সাধারণ মানুষ, যতগুলো ঘটনা বললাম। কিন্তু যখন মৃত্যু ঘটে তখন তো সাধারণ অসাধারণ বলে কোনো কথা না। বেলি রোডেতে একটু উচ্চবিত্তরাই গিয়েছিলেন, তাদেরও জীবন দিতে হয়েছে। এখানে খুব সাধারণ মানুষরা কাজ করতেন, একেবারে বলা চলে যে কোনো রকমে হয়তো নিম্নমধ্যবিত্ত মানুষ, তাদেরকে হয়তো একটা ক্ষতিপূরণের কথা আমরা বলবো। কিন্তু এগুলো তো একমাত্র সমাধান না। আমার মনে হয় যে এই আলোচনা দীর্ঘ না করে এখানেই থামাই, যে আমাদের দেখবার কেউ নেই, আমাদের নিয়ম নীতি মানানোর কেউ নেই। আপনার এই অনুষ্ঠানে আসবার সময় যদি বলি যে আপনার অনুষ্ঠানের প্রযোজককে উঠাতে হলো একটা জায়গা থেকে, শাহবাগ থেকে শুরু করে আপনার এখানে তেজগাঁ আসা পর্যন্ত প্রতি রাস্তায় বাস দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। শহরে অসংখ্য বিদ্যুৎ চালিত বা ব্যাটারি চালিত রিক্সা চলে, কেউ বলেন 10 রকম, কেউ বলেন 11 রকম, বিচিত্র রকম তাদের মানদণ্ড। তারা উল্টা দিক থেকে যাচ্ছেন, ইচ্ছা মতো তারা যাচ্ছেন। পুরো রাস্তা একটা বাস স্ট্যান্ডে পরিণত হয়, একটা বাসের ডিপোতে পরিণত হয় পুরো ঢাকা শহর রাত 10টা, 11টা বা 12টার পরে। এটা একটা রাজধানী শহর। আপনি কোন দিক থেকে আলোচনা শুরু করবেন আর কোথায় আলোচনা শেষ করবেন? আমি শুরু করেছিলাম যে রাজনৈতিক সরকারকে আমরা দোষগালমন্দ করি, যে তারা পারেন না, অনেক কিছু করেন না, তারা অনেক জায়গায় দায়বদ্ধ হয়ে পড়েন, অনেক রকম চক্রের কথা আমরা শুনি। কিন্তু যখন এই সমস্যাটা নাই, তখন কঠোর হতে অবস্থা কোথায়? তখন এখানে এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা যায় কিনা সেটাকে দেখবার কেউ ছিল কিনা, তার এই সনদ আছে কিনা ফায়ার সেফটি, সেটা দেখবার দায়িত্ব ছিল কিনা, এই কেমিক্যালের মজুদ ওখানে থাকার কথা কিনা লোকালয়ের মধ্যে, সেগুলো আমাদের জানা ছিল কিনা। আমরা শুধু এটাই বলতে পারি যে আমরা সম্ভবত গাছের উপরে পানি ঢালছি, আমরা অনেক বড় বিষয় নিয়ে কাজ করছি। হয়তো একটু পরেই আপনি ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বিষয়ে আলোচনা, আমি জুলাই সনদকে মোটেই ছোট করে দেখছি না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির কথা বলছি যে আমরা সংবিধান সংশোধন করছি, আমরা দ্বিকক্ষে চলে যাচ্ছি, আমরা নির্বাচনের নতুন পদ্ধতির কথা বলছি,
আমরা কবে গণভোট হবে, আমি এজেন্ডা পাবার আগেই সেটা নিয়ে আমরা বিতর্কে যাচ্ছি। কখনো কোনো দলের লাভের জন্য করছি, কখনো গোষ্ঠী লাভের জন্য করছি, কখনো টিকে থাকার জন্য করছি, তখন নতুনভাবে পরিচিতি পাবার জন্য করছি। পুরোটা গাছের সাথে তুলনা করলে আমি উপরে পালি ঢালছি, নিচেই কি অবস্থা হবে? যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, যেখানে সড়ক ব্যবস্থাপনার কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমরা সব তৈরি করে নিচ্ছি যে পরে রাজনৈতিক সরকার এসে সমস্ত ব্যাটারি চালিত রাস্তা ইয়ে করবেন। আমাদের এখানে রাস্তায় এরকম মাঝখানে বাস দাঁড়িয়ে থাকবে না, একটা রাজধানী শহর। আমরা মধ্যমায়ের দেশে চলে যেতে যাচ্ছি, আমাদের গ্র্যাজুয়েশন হবে খুব তাড়াতাড়ি, যার ইচ্ছা তাই। আমাদের কেমিক্যালগুলো এইভাবে মজুদগুলো বিস্ফোরিত হবে, আমাদের কারখানাগুলো এইভাবে বিস্ফোরিত হবে, মানুষের জীবন যাবে। আমি আগায় কত আর পানি ঢালবো আপনি সেটা বলেন? গাছের গোড়ায় পানি ঢালা প্রয়োজন, এবং সেই নিয়ম নীতি আপনি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না করবেন ততক্ষণই আলোচনা প্রলম্বিত করে কোনো লাভ নেই। আমার মনে হয় যে আমরা আপনি পরের এজেন্ডা থেকে জুলাই সনদে যেতে পারি। জুলাই সনদ স্বাক্ষরের জন্য চূড়ান্ত কপি 37 পৃষ্ঠার মতো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কোনো রাজনৈতিক দল, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটি যাচাই বাছাই করে তারা সেই বিষয়ে মন্তব্য করবেন। সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ, গণফোরাম তারাও বলেছে যে স্বাধীনতার ঘোষণা প্রশ্নে তারা আপোষ করবেন না, সংবিধানের 4 মূলনীতি থাকতে হবে। এ বিষয়ে বোধহয় কোনো অস্পষ্টতা আছে, এখনো পর্যন্ত আমরা তো পুরো বিষয়গুলো দেখিনি। আমরা এই আলোচনায় সম্ভবত যত লক্ষ ঘন্টা আমাদের জাতির জীবনে ব্যয় করেছে, বিশ্লেষণ করেছে, স্বাধীন বাংলাদেশে বোধহয় আর আমরা কোনো ইস্যু নিয়ে এত সময় ব্যয় করিনি। মানে প্রথম সংবিধান লেখার সময় তো আর এত হাজার ঘন্টা আলোচনা করতে হয়নি, আলোচনা হয়তো তখন এত উন্মুক্ত হয়নি, সেটা ভালো। এবং আমরা একটা বড় পরিবর্তনের দিকে যেতে চেয়েছি, তা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এই ঘটনা যেভাবে বিবর্তিত হয়েছে, আলোচনাগুলো যেভাবে বিবর্তিত হয়েছে, ইস্যুসগুলো যেভাবে বিবর্তিত হয়েছে, তাতে এই মুহূর্তে নতুন করে বড় আলোচনা করা, এক হচ্ছে ঠিক আমরা কুলকিনারা করতে পারবো না, দ্বিতীয় আমরা জানি না যে এই খসড়াতে আসলে চূড়ান্তভাবে কি কি দেওয়া হয়েছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম দীর্ঘ আলোচনার শেষে কিছু ব্যাপারে তারা একমত হয়েছেন, কিছু ব্যাপারে তারা আংশিক মত হয়েছেন, কিছু ব্যাপারে তারা একমত হতে পারেননি, এবং অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট মানে আমার যতটুকু জানা, তার মানে এই না যে আমি না করছি। আমি কোনো হ্যাঁ বিষয়েও আমার ভিন্ন মত থাকতে পারে, ন্যায়ের বিষয়েও আমার প্রক্রিয়া নিয়ে অন্যরকম থাকতে পারে। নোট অফ ডিসেন্ট মানে এটা বোঝায় না যে আমি ওটাকে একবারে বাতিল করে দিলাম, আমি দলীয় সংহতির সাথে একমত হয়ে আমি আমার মন্তব্য সেখানে নোট রাখছি। এটা পুরো খসড়াটা জানতে পারলে আমরা বুঝতে পারবো যে শেষ পর্যন্ত কি কি তাদের হাতে দেওয়া হলো। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি, অনেক বিষয়ে তারা একমত হননি। তার মধ্যে সংবিধান সংশোধনের মতো বড় বিষয় আছে, রাষ্ট্রের মৌল ভিত্তিগুলোর প্রসঙ্গ আছে, আমাদের প্রিএম্বল যেটাকে বলি সেটার ব্যাপারে আলোচনা আছে, অনেকগুলো ঐতিহাসিক বিষয়ের সংযুক্তি কিংবা প্রতিস্থাপনের বিষয় বা কিভাবে সেটা স্থাপন করাবে তা নিয়ে আমাদের আলোচনা আছে। আমরা অতি জনপ্রিয় দ্বিকক্ষের আলোচনা শুনেছি, এর মাঝে তো প্রক্রিয়াজনিত অনেক আলোচনা আছে, কিভাবে নির্বাচন হবে না হবে ইত্যাদি। বিশাল তালিকা, এই তালিকা কম বেশি সবাই জানে। আমরা যদি মনে করি যে প্রান্তিক মানুষেরা জানেন না, সবই শহরের মানুষ জানেন, এটা ভুল হবে। এই কথাটা ইচ্ছা করে যুক্ত করলাম, সবাই খোঁজ খবর রাখছেন। আমার মনে আপনি জানতে চাইছেন যে এখন কি, সেটা নির্ভর করবে যে দলগুলো এখন কিভাবে তার অবস্থান স্পষ্ট করে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি সংস্কার চান, নাকি দলের দিনে দিনে শ্রীবৃদ্ধি চান? কারো কারো আচরণ মনে হচ্ছে যে দলের শনেই শনেই উন্নতি হচ্ছে তাদের লক্ষ্য, এবং এরকম কারো কারো ক্ষেত্রে এরকম ঐতিহাসিক সুযোগ আগেও আসেনি, ভবিষ্যতে আসবে কিনা হয়তো তারা চিন্তিত। অতএব সংস্কার বা জাতীয় লক্ষ্যকে এগিয়ে নেওয়ার চাইতে কিভাবে বা কি প্রক্রিয়ায় দল লাভবান হবে সেটা দিকে কারো কারো মনোযোগ বেশ জোরালোভাবেই মনে হয়। অন্য যারা পুরনো অনেক বড় দল, তাদের এখন ভাবমূর্তির একটা বড় বিষয়, তাদের ফিরে আসার একটা বিষয়, এবং একই সঙ্গে তাদের ঐতিহাসিকও কিছু দায় আছে। তারাও কেউ কেউ এই প্রক্রিয়ার অংশ। তারা চাইলে সংবিধান এর অনেক কিছু প্রতিস্থাপন করা তাদের জন্য খুব কঠিন কাজ, নতুন করে করা তো তাদের জন্য আরও কঠিন কাজ। কিছু কিছু সংস্কার প্রস্তাব তাদের নিজেদেরও আছে, যেমন উদাহরণ হিসেবে যদি বলি বিএনপি নিজেরও কিছু দলীয় প্রস্তাব তো আছে, তার একটি দফা আছে, তারপরে সে এই আলোচনার গুরুত্বপূর্ণ একজন অংশীজন। অন্যান্য দলগুলো তাদের এই মুহূর্তে ব্যাপ্তি যাই হোক, পরিধি যাই হোক, দলীয় কর্মকাণ্ড যাই হোক, তাদের একটা নাম আছে, একটা প্রভাব আছে, একটা পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল হিসাবে তাদের খ্যাতি আছে। তারাও এখানে গুরুত্বপূর্ণ অংশীজন, বিশেষ করে সংবিধানের আলোচনায়, অন্যান্য ব্যাপারে। তো এইটা একটা আমার মনে হয় যে আগামী কয়েকদিন আমাদের দেখার সুযোগ হবে যে বাংলাদেশের কয়েকটা বিষয়ে কিভাবে নিরসন হয়। এক, আমরা ধর্মকে কোথায় স্থাপন করতে চাই, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের জাতীয় জীবনের কোথায় রাজনীতি হোক, সংবিধান হোক, অন্য বিষয়ে আমরা ধর্মকে কিভাবে দেখব। আমাদের
গুরুত্বপূর্ণ কিছু হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে, যে আমরা যেভাবে সংবিধানের মৌল ভিত্তিকে আমরা দাঁড় করিয়েছিলাম সেটা পরিবর্তন হয়েছে, আবার ফিরে যাওয়ারও লক্ষণ দেখা গেছে, যদিও রাষ্ট্রীয় বা অনেক কার্যক্রমে তার প্রতিফলন নাই, আমরা কাগজে কলমে রেখেছি, তারপরে রেখেছি কিছু কিছু। সেটার ব্যাপারে দলগুলো কি হয়, আমাদের এটা থেকে একটা ধারণা পাওয়া যাবে যে রাষ্ট্র আসলে মধ্যপন্থার দিকে যাচ্ছে নাকি অন্য কোনো নতুন পন্থার সন্ধান করছে। সেজন্য আমরা আমাদের অপেক্ষা, কারণ এটা শুধুমাত্র একটা সনদ না, যেহেতু সংবিধানের প্রসঙ্গে এগুলো বলছে, সুতরাং এগুলো থেকে একটা রাজনীতিরও বৈশিষ্ট্য আমরা বুঝতে পারবো যে আমরা কি একটা মধ্যম পন্থা, একটা উদারনৈতিক, অনেক কিছুকে আমরা একীভূত করতে চাই, আমরা অনেককে নিয়ে চলতে চাই, এবং আমরা কোনো ক্ষেত্রে চরম কোনো কিছুতে না যাওয়া, সেটা অর্থনীতি হতে পারে, ধর্মের প্রশ্নে হতে পারে, প্রশাসনের প্রশ্নে হতে পারে, সংবিধান তো বটেই সেখানে প্রতিফলন করবে। আর অন্য যে জনপ্রিয় আলোচনাগুলো রয়েছে সেটা নিয়ে তো আলোচনা হবেই, সেটা দ্বিকক্ষ কি হবে, তার গঠন কি হবে, তার প্রতিনিধিত্ব কি হবে, নিম্নকক্ষে কিভাবে নির্বাচিত হবে, উচ্চ কক্ষে কিভাবে হবে, এই আলোচনা আমি মনে করি যদি আরো যদি এই মুহূর্তে নিরসন নাও হয় তাতে হতাশার কোনো কিছু নাই। কিন্তু তার সঙ্গে আমরা যেন গত কয়েকদিন যে আলোচনা করছি যে কবে একেবারে গণভোট হবে, কি প্রক্রিয়ায় গণভোট হবে, কোন দিন আমি এখনো জানি না যে আমাকে কি বিষয়ে একমত হতে বলা হয়েছে, আমি এখনো জানি না যে কোন বিষয়ে তারা আংশিক একমত হয়েছে, এখনো জানি না কোনটাতে তারা একমত হননি। এটা জানার আগেই আমাকে অংশ নিতে হচ্ছে, উত্তর দিতে হচ্ছে গণভোট কবে, কি প্রক্রিয়ায়। আমি না জানলে জানবো কি করে কি প্রক্রিয়া, আমি না জানলে কি করে বলবো যেটা কখন বা কি অবস্থা। সুতরাং আমি মনে করি যে উত্তর এটাই, যে এতদিন তো আলোচনা করলাম, আমরা সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করলাম বিভিন্ন মুখী, আমরা যে যার অবস্থান থেকে, এখন দেখা যাক যে রাজনৈতিক অংশীজনদের অবস্থানকে, এবং যে কথাটা বলে শেষ করবো, আপনি জনগণকে কি করে অনবোর্ড নেন সেটা একটু দেখতে চাই, যে আলোচনা কি কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে রাজনৈতিক অংশীজনকে, নাকি জনগণের ভাগিদার হবেন এবং জনগণের কাছে কিভাবে তারা নিয়ে যাবেন। সেনাবাহিনীর কিছু সদস্য বা অফিসার আইসিটি অ্যাক্টে অন্তরীণ আছেন ক্যান্টনমেন্টে, সেখানে একটি সাবজেল ঘোষণা করা হয়েছে, সেখানে রাখা নিয়েও এক ধরনের কথা আছে, সেনা আইনে বিচারের দাবিও করা হয়েছে, টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে অভিযুক্তদের সেনা হেফাজতে কেন রাখা হচ্ছে। আমি এই আলোচনা খুব বিস্তৃত করব না, কারণ এখানে আপনি কোনটা নিয়ে আলোচনা করতে চান, এখানে কি আপনি সংবেদনশীলতা নিয়ে আলোচনা করবেন, এখানে কি আপনি ভাবমূর্তি নিয়ে আলোচনা করবেন, নাকি আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন, তিন মাত্রার আলোচনা। এক হলো যে সেনাবাহিনীর নিজস্ব ম্যানুয়াল আছে এবং তার একাধিক আইন কানুন রয়েছে, অন্তত 3-4টা এই ধরনের বড় ধরনের তার আইন বিধিবিধান রয়েছে, এবং তারও বিভিন্ন ধরনের শাস্তির বিধান আছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের রীতি তার আছে। আবার যে আইনে বা সংশোধনের ভিত্তিতে গ্রেপ্তার করতে বলা হচ্ছে সেটা দেখতে হবে যে অন্য সব আইনের উপরে সেটা যায় কিনা, ঊর্ধ্বে যায় কিনা, সেটা গেলে সেটা আর এক রকম ব্যাখ্যা। এটা কিন্তু যথেষ্ট গভীর আইনের ব্যাখ্যার বিষয়, এটা খুব সাধারণ আলোচনার বিষয় বলে আমার কাছে মনে হয় না। এক, দ্বিতীয় যে এইটা যে ধরনের অভিযোগ দাখিল করা হচ্ছে, সেই অভিযোগটা আমার নিজেরও এক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার এই মুহূর্তে সক্ষমতা নাই, যে আমাদের প্রচলিত যে সেনা আইন আছে বা তাদের যে ম্যানুয়াল আছে তার ভিত্তিতে কতটা সম্ভব, আবার এটা যদি আইসিটির যে বিধিবিধান সেটার সঙ্গে কিভাবে এটা সাযুজ্যপূর্ণ হবে, এবং কোনো দিকে যদি সাংঘর্ষিক বা বৈপরীত্য থাকে তাহলে সেটা সমাধানের কি পথ আছে, সেটা নিশ্চয়ই যারা ব্যাখ্যা দেবেন আইনের তারা সেটা চিন্তা ভাবনা করবেন। সেটা এক। গ্রেপ্তারি নিয়ে অনেক ধরনের কথা উঠেছে, সেটাও রাষ্ট্রের প্রত্যেকের জন্য এক ধরনের নিয়ম আছে, কিন্তু বিশেষায়িত বাহিনীর জন্য আবার ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম আছে। একজন সেনা সদস্য তিনি কর্মকর্তা হন বা জওয়ান হন, যখন অভিযোগ ওঠে তখন তাদেরও নিজস্ব কিছু পদ্ধতি আছে, তাকে নিরস্ত্র করা, তাকে আলাদা করা, তাকে এক ধরনের ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, সেটা আমরা জানি, প্রকাশ্যে আলোচনা না করলেও। আবার গ্রেপ্তারেরও আগেই বলেছি যে একটা রীতি আছে, কে গ্রেপ্তার করতে পারে সেটারও একটা নিয়মকানুন আছে। সুতরাং এগুলো আমরা যেন ইনফ্লুয়েন্স করার নামে বা খুব সামাজিক মাধ্যমে জনপ্রিয় হবার নামে হঠাৎ করে একটা ব্যাখ্যা না দাঁড় করা এটার ক্ষেত্রে। দ্বিতীয় যে প্রসঙ্গটা আসলাম, যে কোনো ক্ষেত্রে যদি অভিযোগ ওঠে কারোর নামে, তার অর্থ কিন্তু আমি মনে করি না যে পুরো বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়, যে কোনো ক্ষেত্রে হতে পারে, এটা অসামরিক, সামরিক, আমলাতন্ত্র, অন্য কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি, প্রাইভেট, যে কোনো জায়গাতেই যদি কোনো ব্যক্তিবর্গের নামে ওঠে, সেই দায়িত্ব আপনি পুরো একটা বাহিনীকে বা একটা প্রতিষ্ঠানকে আপনি দিতে পারেন না। এবং আমাদের এই আলোচনা সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অপরাধ। তৃতীয়ত যেটা, সেটা হলো যে এটা অহেতুক আমি মনে করি যে বিতর্ক তৈরি করে এক ধরনের ধূম্রজাল তৈরিরও কোনো সুযোগ নেই।
প্রত্যেকের অবস্থান আছেন, প্রত্যেকের আইনে আছেন, এবং সেই আইন কোন জায়গায় গিয়ে মিলিত হচ্ছে এবং কোন জায়গায় গিয়ে সমাধানে পৌঁছাচ্ছে সেটাই আমাদের লক্ষ্য নেওয়া উচিত। আমি প্রসঙ্গটা শেষ করবো এটা বলে যে সাধারণভাবে, আমি কোনো ব্যাখ্যা দেবার জন্য বলছি না, দুটো অবস্থান বোঝানোর জন্য, যে যারা অবসরে গেছেন তারা তো যে কোনো ক্ষেত্রেই রাষ্ট্রের অন্যান্য প্রত্যেকের মতো সাধারণ আইনেই তাদের বিচার বা ব্যবস্থা হতেই পারে, যেহেতু আপনি আর সরকারি বেসরকারি কোথাও নেই, আপনি অবসরে চলে গেছেন। আর যারা চাকরিরত আছেন, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, আমাদের অসামরিক আমলাতন্ত্র হোক, যেটার ক্ষেত্রেই বলেন, সেখানে অনেক সময় প্রেষণে অনেকে থাকেন। তো যারা প্রেষণে থাকেন, যেমন ধরুন যদি র্যাবের কথা, এখানে তো ছিলেন এমন সদস্য আছেন, র্যাব তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা একটা প্রসঙ্গ যেতে চাই, সময় শেষ। শিক্ষকদের লং মার্চ আটকে দিল পুলিশ, ফের আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষক। আমি ওই কথাটাই, বাক্যটা শেষ করি। আবার আপনি যদি ডিজিএফআই প্রসঙ্গ আসেন, তারাও প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে তাদের যোগাযোগ, তার আন্ডারে ন্যস্ত থাকেন। অথবা এখানে অনেকগুলো আলোচনার বিষয় আছে, যেটা খুব সাধারণ আলোচনা না করে আমি মনে করি বিশেষায়িত আলোচনা করা উচিত। আপনি যে শিক্ষকদের কথা বললেন, ওনারা লং মার্চ করবেন নাকি ব্লকেডে যাবেন, সেটা ওনাদের সিদ্ধান্ত। আমি খুব দ্রুত, আপনার হয়তো অনুষ্ঠানের শেষের দিকে, 18 অক্টোবর 24 সাল, 26 জানুয়ারি 2025, 10 ফেব্রুয়ারি 2025, 12 অক্টোবর 2025, বিভিন্ন স্তরের শিক্ষকরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। এবং তিনটার ক্ষেত্রে তাদের দাবিগুলো ছিল, হয় কেউ একটু বেতন বৃদ্ধি করতে চাইছেন, কেউ একটা আইনের বিষয়ে, হয়তো কোর্টের একটা আদেশের ব্যাপারে তার একত্রিত হয়েছিলেন, কেউ কিছু সুবিধা দিয়ে চেয়েছেন, কেউ একটা গ্রেডের পরিবর্তন চেয়েছিলেন। এই তো তাদের সর্বোচ্চ দাবি। এই রাষ্ট্রে গত সরকার পরিবর্তনের পরে শত শত বিক্ষোভ হয়েছে এই শহরে। সবার গায়ে হাত দেওয়া হয়েছে, সবাইকে জল কামান দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে, বা তাদেরকে কঠোরভাবে তাদের জামা ছেড়ে দেওয়া হয়েছে, বা এরকম দৃশ্য দেখেছে যে একজন মা শিশুকে নিয়ে স্ট্রাগল করছেন এবং প্রবল জল কামানের মুখে সেই ছবি আমাদেরকে দেখতে হবে। তার কারণ এরা শিক্ষক, এরা ফাইট ব্যাক করেন না, এদের যা ইচ্ছা তাই করা যায়। আপনি অন্য কারো গায়ে হাত দিতে সাহস পান না, অন্য কারোর প্রতি আপনি কঠোর হতে আপনি সাহস পান না, অন্য কারো জামায় হাত দিতে আপনি সাহস পান না, জামা পর্যন্ত স্পর্শ করবার আপনার শক্তি নেই, কিংবা সাহস নেই, নৈতিকতা নেই। আপনি শিক্ষকদের উপরে হাত দিচ্ছেন। আমি ক্ষোভ প্রকাশ করছি, নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ বলুন, যারা বলেন, তারা যদি এখনো পরিস্থিতি মোকাবেলার শিক্ষা না নিতে পারে, তাহলে তাদের সেখানে ডিপ্লয়মেন্টের কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখনো সহিংস হতে চান তাদের উপরে, তার কারণ কি? সবচেয়ে দুর্বল প্রজাতি বলে এদেরকে মনে হয়। আপনি এদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন, তার মানে আপনি কার মেরুদণ্ড ভাঙছেন? আপনি আগেই বলেছি, আপনি রাষ্ট্রের সংস্কার করছেন, আপনি সংবিধানের সংস্কার করছেন, আর আপনি মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন স্কুল কলেজের শিক্ষকদের। মানে আমরা কি চাই আসলে? আমরা শেষ করব, আমরা এটা দিয়ে শেষ করব যে ঘটনা শিক্ষকদের প্রতি ঘটানো হচ্ছে ধারাবাহিকভাবে, তিনি যে স্তরেরই শিক্ষক হন না কেন, সেটা আমাদের, তাদের অধিকার। তারা এখানে আসবেন, তাদের প্রতিবাদের অধিকার আছে। আপনি কি করে তাদের সাথে সংলাপে যাবেন, সেটা সরকারকে তার প্রতিনিধি পাঠাতে হবে। আমি 30 সেকেন্ড সময় নেব, যে এটা রাষ্ট্রের একটা অসম্মানের একটা চিত্র, রাষ্ট্রের একটা গভীর চরিত্রের বহিঃপ্রকাশ, এবং এখানে বিনিয়োগের চিন্তা তো দূরের কথা, রাষ্ট্রের চরিত্র বদলানো সবচেয়ে বেশি প্রয়োজন। সেটার দিকে আমাদের মনোযোগ। ধন্যবাদ শামীম রেজা। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।